প্রত্যেক বছর সৃজিতা যখন বাজেট পেশ হয় তার আগে কোথাও গিয়ে আমরা যারা চাকরিজীবী, আমরা যারা সাধারণ মানুষ, কোথাও গিয়ে বুকটা ঢিপঢিপ করে, না জানি আজকে কিছুটা আরও কিছু পকেটের ওপর চাপ পড়বে না তো, আবার কোথাও গিয়ে একটা আশার, কোথাও গিয়ে একটা বিষয় থেকে থাকে যে হয়তো বা কিছুটা স্বস্তি পাবো, বিশেষ করে কর ছাড়ে কিছুটা স্বস্তি পাবো, সেদিকে আমরা সবাই নজর রেখে দিই। এবং সেই সঙ্গে মূল্যবৃদ্ধি, সেটা কতটা হ্রাস করা যাবে সেটাও এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার মধ্যে থেকেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে জানিয়ে আজ আমরা চা আড্ডা আর খবর নিয়ে এসেছি, তাই তো? একেবারেই তাই। মূলত গতকালকে যখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তার ভাষণে তিনি 2047 সালের টার্গেট দিয়েছেন। তিনি বলেছেন যে তরুণ এবং নারী শক্তির উপর বেশি করে নজর দেওয়া হবে এবং এই বাজেট সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এরকম একটা প্রত্যাশা তিনি রাখছেন। তো যাই হোক, সেটা আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিশাখা। তার আগে আমরা আমাদের আলোচনাটা আজকে আলোচনা শুরু করবো, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল যখন বাজেট নিয়ে, যখন বাজেট অধিবেশন যখন শুরু হলো তার ঠিক আগে একটা কথা বলেছিলেন, যেটা নিয়ে বলা যায় ডিপ স্টেটকে নাম না করে কার্যত যেভাবে বার্তা দিয়েছেন তিনি, সেই বার্তাটা একবার শোনাবো, শুনুন। इस सत्र में हमेशा की तरह कई ऐतिहासिक बिल पर सदन को चर्चा होगी और व्यापक मंथन के साथ वो राष्ट्र की ताकत बढ़ाने का काम करने वाला कानून बनेंगे। প্রথমেই আমরা এই ডিপ স্টেটকে নিয়ে নাম না করে যেভাবে বললেন প্রধানমন্ত্রী, যে গত 10 বছরে আমরা যা দেখেছি এবারে অন্তত সেই বিদেশি ইন্ধনটা দেখতে পেলাম না, এটা একেবারে স্পষ্ট করে বললেন অধিবেশন শুরু হওয়ার আগেই, এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যেটা আমরা দেখে থাকি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন 2047 যে স্বাধীনতার 100 বছর, সেই সময়টা আমরা যেন যেভাবে আমরা আমাদের অর্থনীতিকে জানি এই মুহূর্তে পঞ্চম অর্থনীতি হিসেবে গোটা বিশ্বে রয়েছে, সেই জায়গা থেকে যাতে তৃতীয় অর্থনীতি হিসেবে আনা যায়, তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে আজকের এই বাজেটটাও। তাই আমার মনে হয় যে আমাদের সঙ্গে আজকে কারা কারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। একদম পরপর আমরা যে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র, ঠিক পাশেই রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা শুরু করবো। বিশাখা, তুমি শুরু করো। একদমই, আমি প্রথমেই আসবো সুপর্ণ মৈত্র, যেহেতু অর্থনীতিবিদ রয়েছেন আমাদের সঙ্গে, সেই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেরই একটা বিষয় থাকে যে আমরা যখন বাজারে যাব আজকের পর থেকে, আগামী কাল থেকে, তখন আমরা ঠিক কিভাবে বাজারটাকে দেখবো। একদম ছোট লেভেল থেকে যদি বলি, শাকসবজি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেই সঙ্গে কর কাঠামো সব কিছু, আস্তে আস্তে শিল্প ভবিষ্যৎ সেদিকেও আসবো, কিন্তু একদম বাজারের দিক থেকে যদি শুরু করি। বিশাখা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে এবং সৃজিতাকে, আমাকে রিপাবলিকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু কালকে আপনি ঠিক বাজারে গিয়ে কীরকমভাবে বাজারটাকে দেখবেন সেটা দয়া করে অর্থমন্ত্রীর হাতে ছেড়ে দেবেন না, কারণ যদি দাম না কমে তাহলে হয়তো আপনার তার উপরে একটু উষ্মা হতে পারে। সুতরাং আপনি যদি কতগুলো জিনিস মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে দেখবেন কারোর উপরেই আর আপনার উষ্মা প্রকাশ করতে হবে না। আর আজকের যদি আপনি আশা করেন যে এই বাজেটের দ্বারা কালকে হঠাৎ বাজারে শাকসবজির দাম কমে যাবে, তাহলে আপনি আশাহত হতে পারেন। সেই জন্য আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে আশাহত করার কাজটা আমার নয়। এক, দুই হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়ায় ঠিক এই যে যদিও ফুড ইনফ্লেশন বা খাদ্যের মুদ্রাস্ফীতি সেটা প্রত্যেক মানুষকে তার বাঁচার জায়গা থেকে অসুবিধের সৃষ্টি করছে, কিন্তু তা সত্ত্বেও যখন অর্থনীতিবিদরা আলোচনা করেন এটাকে তাদের আলোচনার মধ্যে রাখেন না। এবং কেন রাখেন না বলে দিচ্ছি। তারা বলেন যে কোথাও বৃষ্টি হচ্ছে কি না বা হঠাৎ অসময়ে বৃষ্টি হওয়া, দুই, বা যে যোগানের সমস্যাগুলো সেটা অর্থনৈতিক যে নিয়মাবলী বা কাঠামোর মধ্যে পড়ে না। কালোবাজারি বা সেই রকম আইন কিন্তু সরকারকে অন্যভাবে রুখতে হবে, সেখানে অর্থনীতি কিছু করার থাকে না। সুতরাং এটা হচ্ছে বাজারে শাকসবজির ব্যাপার বললাম এক। দুই হচ্ছে ওষুধপত্র, তার কারণটা হচ্ছে যে প্রায় 14% করে প্রত্যেক বছর ওষুধের দাম বাড়ছে। সেটা কিন্তু পণ্য পরিষেবা যে কাউন্সিল বা জিএসটি কাউন্সিল আছে সেখানে হচ্ছে। সুতরাং আগে আমরা যখন ছোট থেকে বড় হতাম বাজেটে যেরকম ভীষণভাবে উৎসাহিত থাকতাম যে বাজেটে কি দাম কমলো বা বাড়লো, অনেকগুলো জিনিস কিন্তু জিএসটি কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হচ্ছে। সুতরাং কালকে ঠিক বাজারে গিয়ে আপনি ডাল বা চালের দামটা কম পাবেন কিনা সেটা আমি এখানেই আপনাকে এবং সৃজিতাকে আশ্বস্ত করতে পারছি না, পারলে খুশি হতাম। বেশ, অনেকগুলো আরো বিষয় উঠে আসবে, তাই তো সৃজিতা? আস্তে আস্তে আসি আমরা।
একে একে আসি, একবার একটু পাশাপাশি ঝন্টু বড়াইকের কাছেও যাই। দেখুন, আপনি অধ্যাপক মানুষ, তবে আমার একটা জিনিস, আমরা সাধারণ মানুষ যেটুকুনি বুঝি, আমরা প্রত্যেক বাজেটে দেখেছি যে কর্পোরেট করে একটা ছাড় দেওয়া হয় যাতে আগামীতে সুবিধা হয়, প্রচুর এমপ্লয়মেন্ট আসে, কর্মসংস্থান যাতে বাড়ে, বা যারা কাজ করছেন তাদের যাতে অন্তত আমাদের বাজারে যে দ্রব্যমূল্যটা চলছে তার সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে পারেন। এটা যেমন একটা ঠিক কথা, এটা একটা বাস্তব কথা, ঠিক তার পাশাপাশি মধ্যবিত্তের জন্য যদি কর ছাড়ের জায়গাটা একটু বেশি থাকে তাহলেও কিন্তু তারা দেশের জিডিপিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এইবারের বাজেট থেকে আমরা সেরকম কিছু এক্সপেক্ট করি কিনা, বা আপনিও একই জিনিস এক্সপেক্ট করেন কিনা, এটা একটু বলুন। তারপর আমরা সুপর্ণবাবুর কাছে এই সম্ভাবনা রয়েছে কিনা সেটা একটু জিজ্ঞাসা করব। আমি মধ্যবিত্ত, ভারতবর্ষের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের দেওয়া প্রদেয় ট্যাক্স। ভারতবর্ষের চালিকা শক্তি, খুব বড় কোটিপতিদের ট্যাক্সে ভারতের চালিকা শক্তি হয়, এটা নিতান্তই কোনো অর্থনীতিবিদই মানেন না। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, এটা সরকারি পলিসি বলো, ভারতবর্ষের অর্থনীতির ভুল রোগটা ধরে এগোনোর 1 দশক ধরে যে অপচেষ্টা, তাতে এই মধ্যবিত্ত শ্রেণীটা কিন্তু অবলুপ্তির দিকে। আমি কেন বলছি তোমাকে, তুমি কস্ট স্ট্রাকচারের কথা বললে, এটা একটা রিফর্ম পার্ট। এই যে মধ্যবিত্তকে রিলিফ দেওয়ার একটা বড় অংশ এই কস্ট স্ট্রাকচার, যেই কস্ট স্ট্রাকচারে আমরা সবাই জানি ভারতবর্ষে ডিরেক্ট ট্যাক্স মাত্র 12% ওঠে, আর ইনডিরেক্ট ট্যাক্স 88%। এই যে জটিলতাটা, এই জটিলতাটাকে অবসান করতে না পারলে, মনে রাখবে জিএসটি আসার পরে যেমন ট্যাক্সটা উঠছে কেন্দ্র এবং রাজ্যে, কিন্তু জটিলতাগুলোও কিন্তু ক্রিয়েট করেছে। এবং এই যে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা একটা বড় অংশের খুব সাধারণ মানুষ, একদম গরিব মানুষগুলো দেয়, ঘুরপথে দেয় সরকারকে, এদের মধ্যে যদি জটিলতাটাকে তৈরি না, অ্যাবলিশ না করা যায় না, আমি তোমায় পরিষ্কার বলছি, এখানে দেখবে তুমি দোকানে গেলে পরে বলবে আপনাকে পাকা রসিদ নেবেন ম্যাডাম না কাঁচা রসিদ নেবেন, কাঁচা রসিদ দিলে আপনাকে এইটা ছাড় দেবো। এই যে একটা বেইমানির জায়গাটা ঢুকে গেল, ব্ল্যাক ইকোনমিটা ঢুকছে, অনেকটাই কমে গিয়েছে এখন জিএসটি আসার পরে, সেটা অনেকটা কমেছে। কিন্তু আমি বলছি যে এই যে রিলিফ আসবো, একদম আপনি রিলিফের কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবারও এই বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে আমি একবার অধ্যাপক আজিজুল বিশ্বাসের সঙ্গে কথা বলবো। আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এবারে আমরা যেটা চাইছি, সামগ্রিকভাবে দেশ জুড়ে যেটা চাওয়া হচ্ছে, যে একদিকে মূল্যবৃদ্ধি হ্রাস করা হোক, অন্যদিকে কর্মসংস্থান তৈরি করা হোক। এইটা তো তখনই সম্ভব যখন মূল্যবৃদ্ধি হ্রাস করার জন্য মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ানো হবে, আরো বেশি তার কাছে টাকা থাকবে। এবং আরেকটা হচ্ছে, যখন যদি আমরা কর্মসংস্থানের কথা বলি, তাহলে স্কিল লেবার দরকার আরো বেশি, তাহলে আরো বেশি করে শিল্প বা বেসরকারি ক্ষেত্রে শিল্পে বিনিয়োগ দরকার। তো এটা আদতে কিভাবে সম্ভব? কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে ক্রয় ক্ষমতা মানুষের কমেছে এবং আন্তর্জাতিক বাজারে জিনিসের চাহিদা কমে গিয়েছে। সেই জায়গা থেকে তো এটা একটা বড় চ্যালেঞ্জ। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা ভারতকে যদি দেখি তাহলে দেখব যে বিপুল সম্ভাবনার দেশ হচ্ছে ভারতবর্ষ। এই বিপুল সম্ভাবনার দেশ কেন বলবো, কারণ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যে কয়েকটি দেশ একদম আইডিয়াল ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পর্যায়ে রয়েছে, যেটা 2041 সালে পিক করবে। এই যে 2047-এর যে কথাটা বলা হচ্ছে না, লক্ষ্যমাত্রা, তার পিছনে এই যে স্বাধীনতার 100 বছর পূর্তি শুধু নয়, ইন্ডিয়ার এই যে বিপুল সম্ভাবনা, অর্থাৎ আমাদের দেশের 52% মানুষের বয়স হচ্ছে 30-এর নিচে এই মুহূর্তে। এই যে বিপুল কর্মক্ষম, মানে 15 থেকে 29-এর মধ্যে 37 কোটি মানুষ, তাদের কর্মসংস্থানের জায়গাটাকে নিশ্চিত করা। বাজেট মানে ওই কটা জিনিসের দাম বাড়লো, কটা জিনিসের দাম কমলো, কর ছাড় কতটা দেওয়া গেলো, সেটা তো নয়। সরকার এমনভাবে নীতি নির্ধারণ করবে যে নীতি নির্ধারণের উপর ভিত্তি করে আমাদের যে জনসম্পদ, সেইটাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে কতটা সাবলীল করা যায়, কত সমৃদ্ধশালী করা যায়, সেই জায়গায় কেন্দ্র সরকার যে ভাবনাগুলো ভাবছে, এটা তো ঘটনা। আমি যদি বলি কিছু ব্যর্থতার দিক অবশ্যই রয়েছে। যেমন আমি বলি 2024-এ কেন্দ্র সরকারের হিসেব 12 লক্ষ অগ্নিপথ, এই যে অগ্নিবীর প্রকল্পের পদের জন্য 52 লক্ষ তারা করছে আর কি, আবেদন করেছে। এই যে, এবং এটা অস্থায়ী চাকরি, এবং ইন্ডিয়ান ইকোনমি শুধু নয়, ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে এই সময় সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে গিগ ইকোনমি, যেখানে ডিজিটাল নোম্যাডস, অর্থাৎ আমরা ডিজিটাল যাযাবর তৈরি করছি, যাদের কাজের ক্ষেত্রে একটা সুরক্ষার প্রশ্ন রয়েছে।